ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই বোনেরা, শামুস গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলটিতে আমরা মূলত ৩ ধরনের ভিডিও আপলোড করি: বেসিক গ্রামার, অ্যাডভান্সড গ্রামার এবং কিডস গ্রামার। অ্যাডভান্সড গ্রামার মডিউলে আমার লেখা এই বইটি, অর্থাৎ টেস্ট ইউর ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন অ্যাবিলিটি, এই বইটির প্রথম পার্ট আজকে শুরু করব। বইটি যেহেতু মূলত জব সিকার্স এবং প্রফেশনালসদের জন্য, স্বভাবতই এই বইটির বিষয়গুলো একটু কঠিন হবে বা অ্যাডভান্স লেভেলে আলোচনা করব আমরা এখানে। সো যাদের বেসিকটা ঠিকঠাক আছে তারা খুব সহজেই বুঝতে পারবেন, বা যাদের বেসিকটা মনে করেন যে সেই লেভেলের না বা বেসিকটা কম, মানে ঠিকঠাক নেই, তারা আমার বেসিক গ্রামার অংশের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। এটা হচ্ছে আমার বইটির প্রথম পার্ট। বইটি সম্পর্কে আরেকটু কিছু বলে নেই যাতে বুঝতে একটু সহজ হয়। এই বইটিতে মূলত আমি প্রায় ৮০০ বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করেছি এবং গ্রামার রিলেটেড আলোচনাগুলো করেছি। তো এখানে আসলে খুবই কাঁচা হাতের বাংলা যেগুলো বলা হয়, এই বাংলাগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু ইংরেজিটা কিন্তু ঠিকঠাক আছে। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। যে আজকে হচ্ছে সেন্টেন্স নিয়ে মূলত এই বইটির সমস্ত বিষয়গুলোই কম বেশি আসবে এই অংশে। সো এই চ্যাপ্টারটা খুবই বিরক্তিকর হওয়ার সম্ভাবনা আছে। তো যারা ধৈর্য সহকারে দেখবেন বা শুনবেন, আশা করছি যে তাদের খুব উপকারে আসবে। পৃথিবীর সব বাক্যই মূলত ৫টি উপায়ে গঠিত হয়। আগে বলে নেই যে বাক্য আসলে কি। আমরা যখন কোনো কিছু বলি তখনই কিন্তু একটা বাক্য আকারে বলি। আমরা যখন কোনো কিছু চিন্তা করি বা অনুভব করি তখন কিন্তু আমাদের আসলে বাক্য গঠনের দরকার হয় না। যখন আমরা অন্যকে কিছু বলতে চাই বা বোঝাতে চাই তখনই কিন্তু আমরা বাক্য গঠন করি বা গঠন করতে হয়। তো সেন্টেন্স, এই যে আমি এখানে লিখে রেখেছি আগেই, যে সেন্টেন্স: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্স। এগুলো আমাদের খুবই বেসিক আলোচনা, সবাই আমরা জানি। কিন্তু যে বিষয়গুলো আসলে একটু আমাদের চোখে আটকে যায় বা যে ইউজগুলো করতে গেলে আমরা আটকে যাই, সেগুলো নিয়ে এই চ্যাপ্টারের আলোচনা। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি যে যে কোনো ধরনের বিবৃতি, যেমন সে যায়, সে খায়, এই ধরনের যে স্বাভাবিক যে সেন্টেন্সগুলো, সেগুলো মূলত অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই রকম, এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে। যেমন একটি বাক্য এখানে দেখি আমরা: বুকস আর ম্যানস বেস্ট কম্পানিয়ান, বই মানুষের সর্বোত্তম সঙ্গী। এটি একটি বাক্য, খুবই সাধারণ একটা বাক্য, মানে একটা বিবৃতি, মানে একটা বক্তব্য মনে হচ্ছে এটা। তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা আরেকটা খুব সিম্পল একটা সেন্টেন্স। এখানে কোনো আদেশ উপদেশ উচ্ছ্বাস বা কারো মঙ্গল কামনা কিছুই নেই, এটা প্লেন সেন্টেন্স। এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার এটা অ্যাফার্মেটিভ অংশ। আর নেগেটিভ দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ অংশ: রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। যে এখানে ওয়াজ নট দিলাম যেহেতু, এটা নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ হলেও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত, মানে বিবৃতিমূলক বাক্য যেটাকে বলি আমরা। তারপর আসি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যখন প্রশ্ন করা হয় তখন হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি যে এটা আমরা বিভিন্ন ভাবেই দেখব যে কিভাবে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। প্রত্যেকটা সেন্টেন্সের নানা রকম মাল্টিপল ইউজ রয়েছে, বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি, এগুলো আমরা পরে দেখব। তো এখানে একটা বাক্য দেখি যে হোয়াট ডাজ আ ফ্রিল্যান্সার অ্যাকচুয়ালি ডু, একজন ফ্রিল্যান্সার সত্যিকার অর্থে কী করে। তো এখানে আমরা হোয়াট দিয়ে ডবলিস কোশ্চেন যেগুলোকে বলি আমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করলাম। এগুলো বিস্তারিত আলোচনা থাকবে প্রত্যেকটাই, জাস্ট আপনাদের একটা মানে মনে করে দেওয়ার জন্য যে আসলে কী কী সেন্টেন্স হতে পারে। নিড আই রাইট টু হিম অ্যানিমোর, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। নিড আগে নিয়ে এসেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা গঠন করতে পারি। তারপর আসি যে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি আদেশ উপদেশ অনুরোধ অনুজ্ঞা অর্থে যেগুলো হয় সেগুলো হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। যে রেসপেক্ট ইউর সুপিরিয়ার্স, মুরব্বীদের সম্মান করো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। মানে আমি এক উপদেশ দিলাম যে মুরব্বীদের সম্মান করো, আমাকে বোঝো না, এখানে আমি রিকোয়েস্ট করলাম বা নিষেধ করলাম, তো এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না, তো ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। তারপর আসি যে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লামেটরি শব্দের অর্থ উচ্ছ্বাস বা বিস্ময়, এই টাইপের অর্থ। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা জানি যে হোয়াট আ হার্ট রেন্ডিং সাইট ইট ইস, কি হৃদয় বিদারক দৃশ্য এটি। তো এভাবে বলতে পারেন, অথবা আপনি যদি এখানে হাউ দেও করতে পারেন, সেটাও আরেকটা বেসিক গ্রামারের অংশে আছে। তো আমরা দেখি যে
কি দারুণ তার পদোন্নতি হয়েছে, এটা আরেকটা এক্সক্লামেটরি, আপনার এক উচ্ছ্বাস প্রকাশ করলেন। হাউ ওয়ান্ডারফুল হি হ্যাজ বিন প্রমোটেড। বিভিন্ন রকম সেন্টেন্স এখানে দেওয়া আছে বইটিতে। তো এখানে খুবই প্রাইমারি লেভেলের আলোচনা, এই জন্য আমি একটু দ্রুত শেষ করছি, এগুলো জাস্ট মনে করে দেওয়ার জন্য। কিন্তু কম্পারেটিভলি প্রত্যেকটা বাক্যই কিন্তু, এই বইটির প্রত্যেকটা বাক্যই একটু জটিল, যেগুলো আপনাদের হয়তো যদি এখানে সেন্টেন্সগুলো আপনারা যদি জানেন, মানে ইউজটা যদি ইজিলি ধরতে পারেন, সেক্ষেত্রে অনেক সেন্টেন্স আছে, প্রায় 60% সেন্টেন্স আপনারা যদি মুখস্থ করেন, প্র্যাকটিক্যাল লাইফে আপনারা কাজেও লাগাতে পারবেন। কিন্তু গ্রামার বুঝে তারপর মুখস্থ করতে হবে। যেমন ধরেন আমি যদি বলি ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না, তো এটাও কিন্তু একটা, মানে আপনি প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ইউজ করতে পারেন। তো এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সও বুঝলেন, প্লাস একটা সেন্টেন্স যদি আপনার মাথায় থাকে, ইউজ করতে করতে কিন্তু আপনারা এই গ্রামারটা আপনার মাথায় স্থায়ীভাবে বসবে। তারপর আসি যে এখানে আরেকটা আসি যে অপারেটিভ সেন্টেন্স কোনগুলো, যেগুলো কোনো মানে আশীর্বাদ করা হয় বা ইচ্ছা করা হয়। লং লিভ দ্য প্যাট্রিয়টস, দেশপ্রেমিকরা দীর্ঘজীবী হন, একটা সেন্টেন্স। সফলতা তোমার সঙ্গী হোক, মে সাকসেস অ্যাটেন্ড ইউ। এটা মে সাকসেস অ্যাটেন্ড ইউ, এটাতে আপনি মনে রাখতে পারেন, এটা মুখস্থ করতে পারেন যে আসলে কখন আমরা মে সাকসেস অ্যাটেন্ড বলি, সাকসেস কিন্তু অ্যাটেন্ড করে। তো অ্যাটেন্ড, এই ধরনের সেন্টেন্স মুখস্থও রাখতে পারেন। এটা অপারেটিভ সেন্টেন্স। জাস্ট এই সেন্টেন্সগুলো, এই 5 ধরনের সেন্টেন্স কিন্তু পৃথিবীর সব সেন্টেন্সের কিন্তু এই 5 ভাবেই গঠিত হয়। সো এই 5 ধরনের সেন্টেন্স যদি আপনি মাথায় থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের অনুভূতি প্রকাশ করতে পারেন। এখন দেখি এই 5 ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আবার 3টি উপায়ে আমরা ব্যবহার করতে পারি। এই 3টি উপায়গুলো কি সেটা এখন দেখব। দেখি প্রথম বাক্যটিতে আসছে, 13 নম্বর বাক্যটিতে, রিড দ্য বুক টু লার্ন হায়ার ইংলিশ। এই বইটি পড়ো উচ্চতর ইংরেজি শিখতে, বা রিড দ্য বুক, এখানে কিন্তু আপনি একটা অনুরোধ করছেন বা নির্দেশ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন কাউকে। রিড দ্য বুক টু লার্ন হায়ার ইংলিশ, উচ্চতর ইংরেজি শিখতে এই বইটি পড়ো। এটি কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যে আগে যেরকম বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো আমরা দেখলাম, এখন এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে এখন একটা ধরন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের, আমরা কীভাবে প্রকাশ করলাম, একটা ধরন হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স প্রকাশ করলাম। আমরা কিন্তু ওই 5 সেন্টেন্সের বাইরে কোথাও মানে আলোচনায় যাচ্ছি না, 5টা সেন্টেন্সের মধ্যেই কিন্তু থাকছি। এখন দেখি যে কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো। রিড দ্য বুক অ্যান্ড লার্ন হায়ার ইংলিশ। দেখেন কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড মানে যৌগিক। যৌগিক মানে কি, দুটির যোগফল, তখন কিন্তু আমরা যৌগিক বলি। তো রিড দ্য বুক একটি বাক্য এবং লার্ন হায়ার ইংলিশ আরেকটা বাক্য, কিন্তু এই দুটি বাক্য কিন্তু এগুলোকে ক্লজ বলা হয়। এই একটা ক্লজ কিন্তু আরেকটা ক্লজের উপর নির্ভরশীল না। রিড দ্য বুক বইটি পড়ো, লার্ন হায়ার ইংলিশ দুটি কিন্তু স্বতন্ত্র দুটি বাক্য। এই 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 ক্লজগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, মানে একটা ক্লজ আরেকটা ক্লজকে সহায়তা করবে, এটা কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট শব্দ অর্থ হচ্ছে মানে সমন্বয়ক বা সহায়ক যেই ক্লজগুলো একটা আরেকটাকে মানে সাহায্য করবে। এখন আমরা জানি কোটা বিরোধী আন্দোলনের সময় যে যারা আন্দোলন মূলত করেছে বা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বলে সমন্বয়ক। তারা কিন্তু মূলত কোঅর্ডিনেট করেছে এই আন্দোলনটাকে, এইগুলোকে বলে কোঅর্ডিনেটর। যাই হোক, কম্পাউন্ড সেন্টেন্সে মূলত দুটি বা একাধিক ক্লজ অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত হয়। যেমন অ্যান্ড বাট অর দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়, এই কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। তারপর আসি যে রিড দ্য বুক সো দ্যাট ইউ মে লার্ন হায়ার ইংলিশ। বইটি পড়ো যাতে তুমি উচ্চতর ইংরেজি শিখতে পারো। এখানে কিন্তু এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, মানে মেইন ক্লজ এটা। তারপরে এর আরেকটু তথ্য দিচ্ছি কি, সো দ্যাট ইউ মে লার্ন হায়ার ইংলিশ, যাতে তুমি আরও উচ্চতর ইংরেজি শিখতে পারো। এখন এই যে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এখন একটা অফিসে যারা অধস্তন, একজন অফিসারের অধস্তন যারা থাকে তাদেরকে কিন্তু সাবঅর্ডিনেট স্টাফ বলা হয়। এইগুলো হচ্ছে এই রিড দ্য বুক, এই ক্লজটির সাবঅর্ডিনেট হচ্ছে এই যে এই পরের অংশটা, এই জন্য সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। তো বাক্য কিন্তু এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সই। রিড দ্য বুক সো দ্যাট ইউ মে লার্ন হায়ার, দেখেন উপদেশ কিন্তু দিচ্ছেন রিড দ্য বুক। সো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কিন্তু এই 3ভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারলাম। এগুলো কিন্তু সেন্টেন্সের ধরন না, মূলত সেন্টেন্স 5 প্রকার, ওই 5 প্রকার সেন্টেন্সকে আবার এই 3টি উপায়ে ভাগ করা যায়। এখন দেখি যে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কীভাবে নিতে হয়। এটার বিস্তারিত আলোচনা থাকবে পরে।
আমরা একটু দেখে নেই যে আসলে কোন ধরনের সেন্টেন্সগুলো কম্পাউন্ড থেকে সিম্পল করার ক্ষেত্রে গঠিত হয়। শোভন সোল্ড হিজ ল্যাপটপ অ্যান্ড, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হলো কম্পাউন্ড সেন্টেন্স। শোভন সোল্ড হিজ ল্যাপটপ, শোভন তার ল্যাপটপ বিক্রি করে দিল। অ্যান্ড বট আ মোবাইল, এবং একটি মোবাইল কিনলো। এখন দেখেন এখানে কিন্তু দুটি দুটি কোঅর্ডিনেট ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। তো এখন আমরা আরেকটা কথা বলে নেই যে একই ব্যক্তি যদি দুটি কাজ করে, যে কাজটি আগে করে তার সাথে আইএনজি যোগ করতে হয়। এখন হচ্ছে ধরেন সেলিং হিজ ল্যাপটপ, এই যে শোভন কিন্তু আমি বলছি না, এখন বলছি সেলিং হিজ ল্যাপটপ, তার ল্যাপটপটি বিক্রি করে। এখনই কিন্তু আবার অসমাপিকা মানে ক্রিয়ার মতো কাজ করবে। শোভন ল্যাপটপ বিক্রি করে, সেলিং হিজ ল্যাপটপ, কোন কাজটা আগে করলো? ল্যাপটপ কিন্তু আগে সে বিক্রি করছে। সেলিং হিজ ল্যাপটপ, ল্যাপটপ বিক্রি করে শোভন বট আ মোবাইল, শোভন একটি মোবাইল কিনলো। তারপর দেখি যে দ্য ক্লাস ওয়াজ ওভার, ক্লাস শেষ হলো। অ্যান্ড স্টুডেন্টস লেফট দ্য ক্লাসরুম, এবং ছাত্রছাত্রীরা ক্লাসরুম ত্যাগ করলো। দ্য ক্লাস, এখানে কিন্তু এই আমরা সাবজেক্ট কিন্তু ভিন্ন, ক্লাস একটা সাবজেক্ট, স্টুডেন্টস একটা সাবজেক্ট। সো এটা কিন্তু তুলে দেওয়া যাবে না। এখানে কিন্তু আমরা শোভনকে তুলে দিলাম। সেলিং হিজ ল্যাপটপ, সরাসরি আমরা সেলিং ভার্বের সাথে আইনজি যোগ করে, এই একই ব্যক্তি যেহেতু তার ল্যাপটপ বিক্রি করে শোভন মোবাইল কিনলো, ওইভাবে বলতে পারলাম। কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট ভিন্ন হয়, সাবজেক্ট কিন্তু তুলে দেওয়া যাবে না। কীভাবে তখন হবে? দ্য ক্লাস ওয়াজ ওভার, আমরা জানি ওয়াজ মূলত টু বি ভার্ব। যদি আমরা ওয়াজের কোনো ট্রান্সফরমেশন করতে চাই, পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু বি আনতে হবে। তো যেহেতু এর সাথে যেহেতু ক্লাসটা আগে শেষ হবে, এই জন্য এই ভার্বের সাথে আইনজি যোগ করে দিতে হবে। দ্য ক্লাস বিং ওভার, ক্লাসটি শেষ হওয়াতে স্টুডেন্টস লেফট দ্য ক্লাসরুম, স্টুডেন্ট ক্লাসটা ছেড়ে গেল। এখানে আরেকটি বাক্য রয়েছে দ্য সান হ্যাভিং সেট, এখানে দ্য সান হ্যাড সেট, এখানে আমরা দুটি ক্লজকে আমরা একটি ক্লজে নিয়ে আসলাম। দ্য সান হ্যাভিং সেট, এখানে কিন্তু আমরা একটা ফ্রেজ আকারে দিলাম। প্রথমটা ছিল ক্লজ আকারে, এরপরটা ফ্রেজ আকারে আমরা সংক্ষেপে ফ্রেজ আকারে দিলাম। দ্য সান, তারপর কি, যেহেতু হ্যাবের পাস্ট ফর্ম হচ্ছে হেড আছে, তো আমরা হ্যাব নিয়ে আসতে হবে। হ্যাবের সাথে যেহেতু আগে সূর্য ডুববে, সেই জন্য এই হ্যাবের সাথে আইন যোগ করে দিতে হবে। তো উই কেম ব্যাক টু আওয়ার ক্যাম্প বলতে পারলাম। তো আরেকটি বাক্য আছে যে ওয়াক ফাস্ট অর ইউ মিস দ্য ট্রেন, এখানে কিন্তু অর আছে, এভাবে হতে পারে। উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ উইল মিস দ্য বাস, এভাবে আপনি দিতে পারেন। তারপর এখন আসি কমপ্লেক্স। আমি একটু দ্রুত যাব, যেহেতু এই সেন্টেন্সগুলোর বিস্তারিত আলোচনা, স্ট্রাকচারাল আলোচনা পরে বিস্তারিত আকারে হবে। সো একটু দ্রুত যাব। কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায় কীভাবে? কমপ্লেক্স সেন্টেন্স, আই উইল সাপোর্ট ইউ হোয়েদার ইউ আর রাইট ও রং, এখানে আমরা কিন্তু দুটি ক্লজ বললাম, হোয়েদার ইউ আর রাইট ও রং। এখানে কিন্তু আমরা একটা এই ক্লজটাকে কিন্তু ভেঙে আমরা ফ্রেজ আকারেও দিতে পারি। দেখেন ফ্রেজ আকারে দিলে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আই উইল সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করব কখন? হোয়েদার ইউ রাইট ও রং। এখানে কিন্তু হোয়েদার যদি বলতাম, ইউ আর যখন ছিল তখন ক্লজ ছিল, এখন কিন্তু আমরা সরাসরি হোয়েদার রাইট ও রং, মানে হোয়েদার রাইট ও রং কে, ইউ কিন্তু। এভাবে কিন্তু আমরা এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে, মানে ক্লজকে ফ্রেজে ভেঙে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারলাম। হি লেফট 2 days আফটার আই হ্যাড অ্যারাইভড, হি লেফট 2 days আফটার, দেখেন হি লেফট 2 days আফটার আই হ্যাড অ্যারাইভড, আমি পৌঁছার 2 দিন পর সে চলে গিয়েছিল। তো আমরা এখানে 2 days আফটার আই হ্যাড অ্যারাইভডে বাদ দিয়ে আমরা কীভাবে একটা নাউন আকারে বা একটা ফ্রেজ আকারে কিন্তু দিতে পারি, মানে সিম্পল সেন্টেন্স করতে পারি। হি লেফট 2 days আফটার মাই অ্যারাইভাল, দেখেন একটা সিম্পল সেন্টেন্স কিন্তু হয়ে গেল। প্রথমে ছিল ক্লজ, এই কমপ্লেক্স সেন্টেন্স ছিল আফটার দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স, সময় যেহেতু মানে কমপ্লেক্স সেন্টেন্স ছিল, ওটাকে আমরা একটা ফ্রেজ দিয়ে আফটার মাই অ্যারাইভাল, এইভাবে কিন্তু আমরা ফ্রেজ দিয়ে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারলাম। গিভ হিম সাম ফুড দ্যাট হি মে গিভ হিম সাম ফুড দ্যাট হি মে ইট, তাকে কিছু খাবার দাও যা সে খেতে পারে। গিভ হিম সাম, এখানে আপনি যদি সিম্পল করবেন তখন কী করতে হবে? এখানে কিন্তু দ্যাট থাকা যাবে না, আলাদা ক্লজ থাকা যাবে না, সিম্পল করতে হবে। গিভ হিম সাম ফুড টু ইট, দেখেন দ্যাট হি মে ইট, এখানে বিস্তারিত আলোচনা আছে পরে, এই জন্য একটু দ্রুত যাচ্ছে। এখানে আমরা দ্যাট হি মে ইটকে আমরা টু ইট দিয়েও করতে পারলাম। গিভ হিম সাম ফুড টু ইট, তাকে কিছু খাওয়ার মতো কিছু খাবার দাও, এভাবে কিন্তু আমরা করতে পারি। সাম ডিজিজেস সাইলেন্টলি কিলিং লাইফস শুড বি অ্যাড্রেসড ইন নো টাইম, মানে সাম ডিজিজেস, এই ডিজিজকে কীভাবে আপনি ব্যাখ্যা করছেন? দ্যাট সাইলেন্টলি কিল লাইফ, দেখেন এখানে কিন্তু এই ক্লজটাকে তুলে দিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট ফ্রেজ আকারে দিতে পারছি। কীভাবে? সাম ডিজিজেস সাইলেন্টলি কিলিং, সাইলেন্টলি কিলিং কোনগুলো? ডিজিজ কিন্তু। কিলিং লাইফস
দেখেন এই সাম ডিজিজের ভার্ব কিন্তু শুড বি অ্যাড্রেসড ইন নো টাইম, এভাবে কিন্তু আমরা করতে পারি। এটা বিস্তারিত আলোচনা পরে হবে, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য আসলে কত ধরনের সেন্টেন্স হতে পারে। আর এই সেন্টেন্স থেকে এই চ্যাপ্টার থেকেই বুঝতে পারবেন যে আসলে কত ধরনের সেন্টেন্স হতে পারে এবং কত ধরনের মাল্টিপল ইউজ, কত বৈচিত্র্যময় ইংরেজি বাক্য আমরা ব্যবহার করি, বা যারা ইংরেজি স্মার্ট ইংলিশ ব্যবহার করে তারা আসলে কত স্মার্ট ইংলিশ, কি কোন ধরনের গ্রামার তারা ইউজ করছে। দ্য ম্যান হু ওয়াজ বিটেন আ উইক অ্যাগো ডাইট। দেখেন দ্য ম্যানের সাবজেক্ট কিন্তু ডাইট, দ্য ম্যান মারা গেছে, এটা হলো মূল সাবজেক্ট। এখানে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসলাম, এই ম্যানটাকে পরিচয় করে দিচ্ছি কীভাবে, হি ওয়াজ বিটেন আ উইক এগো, যে এক সপ্তাহ আগে যাকে প্রহার করা হয়েছিল ডাইট, সে মারা গেছে। দ্য ম্যান, এখানে কিন্তু হু ওয়াজ উঠিয়ে দিয়ে আমরা একটি ক্লজ উঠিয়ে দিয়েও কিন্তু ফ্রেজাকারও দিতে পারি। দ্য ম্যান, কোন ম্যানটি, বিটেন আ উইক এগো ডাইট, এখানে কিন্তু আমরা ক্লজ দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারলাম ফ্রেজ দিয়ে। তারপর দেখি যে ইন্টারগেটিভ সেন্টেন্স কোনগুলো। ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা জানি যে খুব প্রশ্ন করা হয়, যেগুলো প্রশ্ন আবার দুই ধরনের করা হয়, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডব্লিউএস কোশ্চেন বলি আমরা। ডাজ এভরিল হ্যাভ এ কার, এভরিলের কি একটি গাড়ি আছে, এখানে কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে কিন্তু উত্তর দিতে পারলাম। এই জন্য এগুলো ডাজ আগে নিয়ে আসতে হয়, বা অক্সিলারি অংশটি আগে নিয়ে এসে আমরা সেন্টেন্স বা প্রশ্ন করতে পারি। ওয়ার ইউ ওয়েটিং ফর আ কার, তুমি কি একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলে, এখানে কিন্তু ওয়ারটাকে আমরা আগে নিয়ে আসছি। ইউর ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু ওয়ার, কিন্তু আমরা ওয়ারটা আগে নিয়ে এসেও একটা বাক্য। ইয়েস ইয়েস নো কোশ্চেন, এগুলো কিন্তু আবার প্রত্যেকটার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। দেখেন তুমি কি একটি গাড়ির অপেক্ষায় ছিলে, ইয়েস হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে। তারপর ডব্লিউএস কোশ্চেন কেমন, হোয়াট হ্যাজ হি ডান ফর ম্যানকাইন্ড। দেখেন হোয়াটের পরে একটা অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে এই বাক্য এইভাবে গঠন করতে হবে ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে। হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো আমরা জানি নিয়মগুলো। তো দেখেন হোয়াই হ্যাড ইউ লেফট ইউর স্কুল, তুমি তোমার স্কুল কেন ছেড়েছিলে, এভাবে কিন্তু আমরা ডব্লিউএস কোশ্চেন করতে পারি। নর্মাল এই নিয়মগুলো সবাই আমাদের জানা থাকার কথা, অন্তত যদি জানা না থাকে সেক্ষেত্রে আমরা বেসিক গ্রামার অংশে ভিডিওগুলো দেখে আসলেও খুব সহজে এগুলো ধরতে পারবো। ডব্লিউএস কোশ্চেন কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, কোনো অবজেক্ট থাকবে না, সরাসরি সাবজেক্ট। এখানে কিন্তু অবজেক্ট ছিল, হোয়াট হ্যাজ হি ডান, হি কিন্তু সাবজেক্ট, এখানে কিন্তু ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট ছিল না। তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে আমরা ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসি। দেখেন হোয়াট হ্যাপেন লাস্ট নাইট, গত রাতে কী ঘটেছিল, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, হোয়াটটাই কিন্তু সাবজেক্ট, কিটাই হলো সাবজেক্ট। হোয়াট হ্যাপেন, গত রাতে কী ঘটেছিল। হু কল্ড ইউ অ্যাট ডেড অফ নাইট, গত রাতে শেষ রাতের দিকে, মধ্যরাতে কে তোমাকে ফোন করেছিল। এখানে ডেড অফ নাইট মানে হচ্ছে মধ্যরাত বা গভীর রাত, এটা মনে রাখেন, এটা সুন্দর একটা ফ্রেজ। কার ফোন বেজে উঠলো, হোস ফোন র্যাং আউট, দেখেন হোস কিন্তু সরাসরি সাবজেক্ট। হ্যাঁ, এইভাবে কিন্তু ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এখানে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, এখানে হোয়াট কিন্তু এইম কিন্তু সাবজেক্ট না, এখানে হোয়াট কিন্তু সাবজেক্ট। হোয়াট ইজ, কি তোমার জীবনের লক্ষ্য, তোমার গ্রাম কোথায়, হোয়ার ইজ ইউর ভিলেজ, এখানে কিন্তু ভিলেজটা কিন্তু সাবজেক্ট না, ভিলেজটা এটা কি সাবজেক্ট কিন্তু হোয়ার। তারপরে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস উইথ ক্লসেস, ক্লস দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস করা হয়, এটা খুব খুব বেশি পরিমাণে জোর দিয়ে পড়ানো হয় বিভিন্ন ভর্তি পরীক্ষা বা একাডেমিক পড়াশোনায়ও, কিন্তু অনেকে আমরা ভুল করি, একই বাক্যে দুটি প্রশ্নবোধক হয় না, এটা হচ্ছে সহজ কথা। ডু ইউ নো, আমরা প্রশ্ন করলাম তুমি কি জানো, এটা প্রশ্ন করলাম না, তাহলে পরের অংশে প্রশ্নবোধক করা যাবে না, এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। হোয়ার হি লিভস, হোয়ার ডাস হি লিভ দিলে কিন্তু কাটা, হোয়ার হি লিভস। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো, হাউ মাচ মাই ওয়াচ কস্ট, মানে আমার ঘড়িটির দাম কত, এখানে কিন্তু আমরা ক্যান ইউ গেস প্রশ্ন করে ফেললাম, তুমি কি অনুমান করতে পারো। হাউ মাচ মাই ওয়াচ কস্ট, এখানে কিন্তু আমরা হাউ ডাজ মাই ওয়াচ কস্ট দিলে কিন্তু কাটা যেত, এখানে সিম্পল ওই যে মাই ওয়াচ তারপরে সাবজেক্ট দিতে হবে। তুমি কি জানো না আমি কে, ডোন্ট ইউ নো, তুমি কি জানো না, প্রশ্ন কিন্তু করে ফেললাম। এখানে হো এম আই কিন্তু দেওয়া যাবে না, দিতে হবে হো আই এম, সাবজেক্টের পরে ভার্ব আসবে। তারপরে সে একাধিক ক্লজ বা ফ্রেজ কীভাবে ইয়েস নো কোশ্চেনে ব্যবহার করা যায় সেগুলো দেখব আমরা এখন। ডাজ মাই স্ট্যান্ড ম্যাটার, আমি যে অবস্থান নিয়েছি সেটা কি কোনো ম্যাটার করে, এখানে কিন্তু স্ট্যান্ডকে আমরা ব্যাখ্যা করে দিতে পারি। দেখেন ডাজ হোয়ার স্ট্যান্ড, ডাজ হোয়ার আই স্ট্যান্ড মাই স্ট্যান্ডকে কিন্তু ক্লজ আকারে দিলাম। ডাজ হোয়ার আই স্ট্যান্ড, আমি যেখানে দাঁড়িয়ে আছি তা কি ম্যাটার করে, মাই স্ট্যান্ড আমার অবস্থান একই, কিন্তু আমরা জাস্ট ফ্রেজ আর ক্লজ দিয়ে ব্যাখ্যা করতে পারছি। ডিড হিজ প্রেডিকশনস কাম ট্রু, তার কি ভবিষ্যৎবাণী সত্য হলো, এখন হিজ প্রেডিকশনকে আমরা ব্যাখ্যা করি কীভাবে, ডিড হোয়াট হি প্রেডিক্টেড, সে যেটা প্রেডিক্ট করেছিল, এখানে কিন্তু আমরা
ক্লজ দিয়ে দিতে পারলাম। তো এভাবে কিন্তু আমরা ক্লজ আকারেও কিন্তু ডব্লিউএস কোশ্চেন করতে পারি। তারপর আসি যে ওয়াজ দ্য ওয়ে অফ হিস ডেথ আ মিস্ট্রি। এখানে দ্য ওয়ে অফ হিস ডেথ এটাকে আমরা ক্লজ দিয়ে কীভাবে ব্যবহার করতে পারি? দেখেন, ওয়াজ হাউ হি ডাইড, দ্য ওয়ে অফ হিস ডেথ তার মৃত্যু ধরন, আর বললাম কি সে কীভাবে মারা গিয়েছিল। এভাবে কিন্তু আমরা ক্লজ দিয়ে বলতে পারছি। ওয়াজ হাউ হি ডাইড আ মিস্ট্রি, একটি তাকে সেটি কি রহস্য, এভাবে কিন্তু আমরা করতে পারছি। তারপরে একাধিক ক্লজযুক্ত ডব্লিউএস কোশ্চেন কেমন হয়? হো ডু ইউ থিঙ্ক, দেখেন হো ডু ইউ থিঙ্ক, কে তুমি মনে করো, ইউ আর তুমি নিজে, টু জাজ মি মানে আমাকে বিচার করো, তুমি কে বলো তুমি মনে করো। দেখেন কি সুন্দর একটা ক্লজ কিন্তু আমরা এখানে ঢুকে দিতে পারলাম। হো ইউ আর টু জাজ মি, এটা কিন্তু হওয়ার কথা ছিল। আমরা করলাম কি হো ডু ইউ থিঙ্ক, এখানে যেহেতু প্রশ্ন করে ফেললাম এই জন্য এখানে প্রশ্ন করা যাবে না। এখানে কিন্তু ইউ আর, দেখেন আর ইউ কিন্তু বলছি না, ইউ আর বলছি। তো হো ডু ইউ থিঙ্ক, তুমি কে বলে তুমি মনে করো, ইউ আর টু জাজ মি, তুমি কে বলে আমাকে জাজ করো, তুমি কে বলে তুমি মনে করো। দেখেন এটা কিন্তু খুব স্পিকিংয়ে যখন ইংরেজি নেটিভ ইংলিশ স্পিকারে কিন্তু এই ধরনের সেন্টেন্স খুব বেশি ব্যবহার করে। আমরা যদি খুব বেশি অভ্যস্ত না হওয়াতে বেশি ব্যবহার করতে পারি না। হোয়াট ডু টিচার সে ইউ শুড ডু, দেখেন হোয়াট ইউ শুড ডু, তোমার কি করা উচিত। এখানে কিন্তু আরেকটু তথ্য দিয়ে দিলাম একটা ক্লজ আকারে। ডু টিচার সে, তোমার কি করা উচিত বলে শিক্ষকরা বলেন, মানে এই ধরনের সেন্টেন্স। হোয়েন হ্যাভ ইউ হার্ড হি ইজ ইল, তুমি কখন শুনেছ যে সে অসুস্থ। হোয়েন হ্যাভ ইউ হার্ড, হোয়েন হ্যাভ ইউ হার্ড, দেখেন প্রশ্ন করে ফেললাম এই জন্য হি ইজ ইল। খুবই সুন্দর সুন্দর বাক্য এগুলো। বাংলা বাক্য যেরকমই হোক, ইংরেজি বাক্যটা যদি বুঝতে পারেন সেক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে এবং ইংরেজি স্মার্ট ইংলিশ ইউজের ক্ষেত্রে খুব এগিয়ে থাকবেন আপনারা যদি এটা এভাবে যদি আসলে চিন্তা করতে পারেন। হোয়ার ডু পিপল বিলিভ হ্যাপিনেস ইজ ইন, সুখ কোথায় আছে বলে মানুষ বিশ্বাস করে। হোয়ার ডু পিপল বিলিভ হ্যাপিনেস ইজ ইন। হোয়াই আর ইউ অ্যান্টিসিপেটিং আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস উইল ইনক্রিজ ইন ফিউচার, কেন তুমি ভবিষ্যতে বেকার সমস্যা বাড়বে বলে অনুমান করছো। দেখেন হোয়াই আর ইউ অ্যান্টিসিপেটিং, এটা কিন্তু মানে সে কিন্তু অ্যান্টিসিপেটিং করেই কিন্তু বলতো কথাটা, তারপর আমি বলে দিলাম যে আর ইউ অ্যান্টিসিপেটিং মানে তুমি কি চিন্তা করছো, এখানেও কিন্তু তাই। হো ইউ আর টু জাজ মি, যদি তুমি বিচার করার কে যদি বলতাম সেক্ষেত্রে কিন্তু উত্তরটা কিন্তু সে যেটা সে ভেবেই কিন্তু বলতো, কিন্তু আমি বলে দিলাম যে তুমি বিচার করার কে তুমি বলে তুমি নিজে মনে করো। এইভাবে বলে দিলে সেক্ষেত্রে এটাকে হচ্ছে একাধিক ক্লজ যুক্ত করে ডব্লিউএস কোশ্চেন গঠন করা হয়। দেখেন আরেকটি বাক্য, হোয়াট ডিড ইউ গেস হ্যাড হ্যাপেন লাস্ট নাইট। এখানে দেখেন হোয়াট হ্যাপেন লাস্ট নাইট কিন্তু আমরা আগে একটা সেন্টেন্স দেখলাম, এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে তুমি অনুমান করো, অনুমানই কিন্তু সে করতো, কিন্তু আমরা আরেকটু স্পেসিফিক করে দিলাম, বলে দিলাম হোয়াট ডিড ইউ গেস, তুমি কি অনুমান করছো, হোয়াট হ্যাড হ্যাপেন লাস্ট নাইট, গত রাতে কি ঘটেছিল, এটা কি আরেকটু আপনি স্পেসিফিক করে দিলেন একটা ক্লজ দিয়ে। তারপরে হো ডু ইউ নো কল টু অ্যাট ডেট অফ নাইট, তুমি গভীর রাতে তোমাকে কল করেছিল বলে তুমি জানো। দেখেন হো ডু ইউ নো, কিন্তু এটা কিন্তু ডু ইউ নো এটা কিন্তু বলা বাহুল্য, তারপরেও বলে দিচ্ছে, এটা একটা বাক্যর সৌন্দর্য বাড়ায় আর কি। হোস্ট ফোন ডিড ইউ থিঙ্ক, মানে হোস্ট ফোন এটা কিন্তু গেস করতে বলছি, আমরা কিন্তু সরাসরি বলতে পারতাম হোস্ট ফোন হ্যাড র্যাং আউট, কার ফোন বেজে উঠলো বলতে পারতাম, কিন্তু আমরা বললাম কি ডিড ইউ থিঙ্ক, মানে তুমি মনে করো তুমি বা তুমি ভাবছো, এরকম বলে দিলাম। তো যাই হোক ওই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা আছে। তো আমি একটু ভিন্ন ধরনের সেন্টেন্স নিয়ে আজকে বেশি আলোচনা করব, ওই জন্য যাদের একটু বেশি মনে হচ্ছে যে একটু পেঁচালো, সেক্ষেত্রে আপনারা এই সেন্টেন্সগুলো জাস্ট দেখে নিতে পারেন, পরবর্তীতে বিস্তারিত আলোচনা থাকবে। আমি শুধু জাস্ট একটু এক্সেপশনাল সেন্টেন্সগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। সুখী সেই ব্যক্তি যে জ্ঞান অন্বেষণ করে, দেখেন এখানে সুখী কিন্তু আগে নিয়ে আসছি আমরা, কিন্তু এই জন্য ইংরেজিরও কিন্তু ওইভাবে আমরা হুবহু করতে পারি। দেখেন হ্যাপি ইজ দ্য ম্যান, সুখী সেই ব্যক্তি, হ্যাপি ইজ দ্য ম্যান হু সার্চেস ওয়াইজডম, যে জ্ঞান অন্বেষণ করে। সরাসরি ইংরেজির বাংলার মতোই কিন্তু ইংরেজি করতে পারছি। দেখেছি বহু মানুষ বহু দেশ, ম্যানি আর দ্য মেন অ্যান্ড কান্ট্রিজ আই হ্যাভ সিন, এভাবে কিন্তু বলতে পারতেন। দেখেন আশীর্বাদ তুষ্ট বিনয় রায়, বাংলা যদি হইতে পারে ইংলিশটা অবশ্যই হবে। তো ব্লেসড আর দ্য মিক, এভাবে কিন্তু করতে পারে। এখানে এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমরা একটা ভার্ব নিয়ে আসছি, খুবই আনকমন সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো ব্যবহার করলে ইংরেজি কিন্তু খুবই স্মার্ট শোনা যায়। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স ক্রাউন্ড, অস্থিরতা আবাস মুকুট পরামস্তকেই। দেখেন এখানে আনইজি কিন্তু একটা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হয়েছে, কিন্তু দেখেন সেন্টেন্স শুরু হয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে, কেমন না দেখতে। সো আই
সো কোল্ড ওয়াজ ইট দ্যাট ম্যানি ডায়েট, এমনটাই ঠান্ডা ছিল যে অনেকেই মারা গেল। সো কোল্ড, দেখেন বাক্য শুরু করলাম। আচ্ছা, সেন্টেন্স স্টার্টিং উইথ অ্যাডভার্বস, আবার অ্যাডভার্ব দিয়ে বাক্য তৈরি হয় কীভাবে, এগুলো কিন্তু জানা না থাকলে কিন্তু মনে হবে যে ভুল বাক্যগুলো, আসলে কিন্তু বাক্যগুলো সঠিক এবং খুব উচ্চ মার্গীয় যে সেন্টেন্সগুলো সেগুলোতে আসলে এই ধরনের অ্যাডভার্ব সেন্টেন্স আগে নিয়ে এসে করা হয়। যাই হোক, অন টপ অফ দ্য হিল লিভস এ হারমিট, পাহাড়ের চূড়ায় বাস করে এক সন্ন্যাসী। দেখেন এখানে পাহাড়ের চূড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, এই জন্য এখানে একটা অ্যাডভার্ব প্লেসকে কিন্তু সামনে নিয়ে আসা যাচ্ছে। অন টপ অফ দ্য হিলস লিভস এ হারমিট, দেখেন অন টপ অফ দ্য হিলস, হারমিট কিন্তু সাবজেক্ট, অথচ সাবজেক্টের আগে কিন্তু ভার্ব চলে আসছে, ভার্বের সাথে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আবার এস বাই এস যোগ হয়েছে। দেখেন অ্যাজ ইজ দ্য ইভিল সো ইজ দ্য রেমেডি, যেমন কুকুর তেমন মুগুর, একটা কথা আছে না, ওই ধরনের। অ্যাজ ইজ দ্য ইভিল, দেখেন একটা অ্যাডভার্ব কিন্তু বসছে আগে। ঝড় শেষে আসে নীরবতা, দেখেন আপনি কিন্তু বলতে পারতেন যে দ্য কাম কামস আফটার দ্য স্টর্মস, এইভাবে কিন্তু বলতে পারতেন, কিন্তু আপনারা যেহেতু ঝড় শেষে এটাকে গুরুত্ব দিচ্ছেন বেশি, এই জন্য আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম, ঝড় শেষে আসে নীরবতা, এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারলেন। এখন দেখি যে নাউন দিয়ে কীভাবে, আপনার নাউন তো জানেনি কীভাবে নাউন দিয়ে বাক্য শুরু হয়। ধরেন সো টেরিবল আ ডিজিজ ব্রোক আউট দ্যাট ফিউ পিপল সার্ভাইভ, হ্যাঁ এভাবে কিন্তু বাক্যটা আপনি সো টেরিবল আর ডিজিজ, দেখেন সো টেরিবল আর ডিজিজ ব্রোক আউট বাক্য করতে পারলেন। মানকিস আই ডিটেস্ট, আপনি কিন্তু আই ডিটেস্ট মানকিস বলতে পারতেন, তা না করে আপনি কী করলেন, বানরকে গুরুত্ব দেওয়ার জন্য বেশি, মানে বানরই যে আপনি ঘৃণা করেন সেটাকে স্ট্রেস দেওয়ার জন্য আপনি মানকির আগে নিয়ে আসলেন, মানকিস আই ডিটেস্ট। হ্যাপিনেস, সুখ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া, হ্যাপিনেস ইজ ট্রাভেলিং উইথ ফ্রেন্ডস, দেখেন হ্যাপিনেস কিন্তু আপনি আগে নিয়ে আসলেন, হ্যাপিনেস ইজ কি, হ্যাপিনেসটা কি, ট্রাভেলিং উইথ ফ্রেন্ডস বলতে পারলেন। রিউমার হ্যাজ ইট দ্যাট দ্য প্রেসিডেন্ট ইজ গোয়িং টু ডিজলভ দ্য পার্লামেন্ট, এই প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্ট ডিজলভ করে দিতে যাচ্ছে। দেখেন সেন্টেন্স স্টার্টিং উইথ ভার্ব দিয়েও কিন্তু বাক্য তৈরি হতে পারে, কেভাবে সেগুলো, কামস উইল কামস ও, মানে সুখ আসুক আর দুঃখ আসুক, উই শ্যাল স্ট্রাগল টু রিচ আউট আর গোল, দেখেন কামস উইল কামস ও কিন্তু আমরা বলতে পারছি। বি ইট অর বি ট্রু অর ফলস, দেখেন এখানে বি কিন্তু ভার্ব দিয়ে কিন্তু বাক্য শুরু হলো, বি ট্রু অর ফলস আই এম টেকিং ইট সিরিয়াসলি, বাক্য গঠন করতে পারলেন। আবার দেয়ার দিয়ে বাক্য আমরা সবাই জানি যে ইন্ট্রোডাক্টরি একটা ইট অথবা দেয়ার আসে, দেয়ার পজিটিভ অর্থে ব্যবহার করা হয় বা থাকা অর্থে বা আসে অর্থে ব্যবহার করা হয়। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, দেখেন এতে কোনো সন্দেহ অবকাশ নেই, এখানে আসে বা নেই অর্থে কিন্তু। দেয়ার আর মেনি পলিটিক্যাল পার্টিস ইন দ্য ডেমোক্রেটিক কান্ট্রি অনেক পলিটিক্যাল পার্টি থাকে, আসে অর্থে কিন্তু এখানে দেয়ার আর বললাম। অ্যান্ড ইনডিফিনিট টেন্সে কীভাবে দেয়ার দিয়ে ব্যবহার করা যায়, এখানে কিন্তু ইজ আর, এটা কিন্তু টু বি ভার্ব ব্যবহার করছি আমরা, কিন্তু এখানে ইনডিফিনিট টেন্সও আমরা দেয়ার ব্যবহার করতে পারি। দেখেন দেয়ার স্টিল রিমেইনস পসিবিলিটি, এখনও সম্ভাবনা আছে, দেখেন দেয়ারের পরে ভার্ব কিন্তু দেয়ার রিমেন্স এস যুক্ত, দেয়ারের সাথে এস যুক্ত হয়ে একটা ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্স গঠিত হলো। দেয়ার শাউটেড আ চাইল্ড সাডেনলি, হঠাৎ একটি শিশু চিৎকার করে উঠলো, দেখেন এখানে শাউটটা করছে কি চাইল্ড, কিন্তু এখানে শাউটেড পাস্ট ইনডিফিনিট টেন্সও কিন্তু আমরা গঠন করতে পারলাম। কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, দেয়ার ইজ এ চাইল্ড ক্রাইং, একটি শিশু কান্না করছিল, দেয়ার ইজ এ চাইল্ড, কেমন শিশুটির অবস্থা কেমন ছিল, ক্রাইং, তাহলে একটি শিশু কান্না করছিল, দেয়ার ইজ এ চাইল্ড ক্রাইং বললাম। আর দেয়ার আর সাম বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, দেখেন মাঠে কিছু ছেলে খেলা করছে বা খেলা করতে থাকা অবস্থায় আছে। দেয়ার আর সাম বয়েজ, তাদের অবস্থাটা কেমন, প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করছিল, মানে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা এই দেয়ার নিয়ে আসতে পারলাম। এটা কিন্তু খুবই সহজ, কিন্তু আমাদের ব্যবহারে খুব বেশি থাকে না। এখানে আমরা পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারি, যেমন ধরেন অনেক বিতর্ক হয়েছে, দেয়ার হ্যাভ বিন এ লট অফ ডিবেটস, অনেক বিতর্ক হয়েছে আমরা বলতে পারলাম দেয়ার হ্যাভ বিন, এখানে পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারছি। দেয়ার হ্যাজ বিন অ্যাবিউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহার হয়েছে, দেয়ার হ্যাজ বিন অ্যাবিউজ অফ পাওয়ার, এভাবে আমরা বলতে পারছি, দেখেন পারফেক্ট টেন্সে হ্যাজ বিন। দেয়ার হ্যাভ বিন কোয়াইট এ ফিউ অ্যাক্সিডেন্টস অন দিস রোড, এই রোডে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, এভাবে কিন্তু আমরা বাক্য গঠন করতে পারলাম। হ্যাজ দেয়ার বিন অ্যানি পার্টিকুলার স্ট্যান্ড আউট মুভমেন্ট হোয়াইল শুটিং দ্য ফিল্ম, এটাও কিন্তু আমরা দেয়ার দিয়ে করতে পারলাম। এখানে দেয়ার প্রশ্ন করেছি যেহেতু, সুতরাং হ্যাজ দেয়ারটাকে মাঝখানে নিয়ে এসেছি, হ্যাজ আগে চলে আসছে। প্যাসিভ ভয়েসের বেলা কীভাবে হয় দেয়ারটা, দেয়ার ইজ নট মাচ টাইম লেফট, বেশি সময় বাকি নেই, কিন্তু প্যাসিভ ভয়েস আমরা করতে পারছি। দেয়ার ওয়ার সেভারাল ট্রিজ আপরুটেড, দেখেন খুবই সুন্দর একটি নিয়ম, দেয়ার ওয়ার সেভারাল ট্রিজগুলোর অবস্থা কি আপরুটেড, এটা বিস্তারিত পার্টিসিপেল অংশে আমরা বিস্তারিত দেখব, জাস্ট এই সেন্টেন্সটা দেখুন, খেয়াল করুন কীভাবে আসলে হচ্ছে। দেয়ার ওয়ার সেভারাল ট্রিজ আপরুটেড, মানে কিছু গাছ উপড়ে ফেলা হয়েছে। দের ইজ মাস টাইম টু বি সেড, দের ইজ মাস
টু বি সেড অন বোথ সাইডস, উভয় পক্ষে অনেক কিছু বলার আছে, এরকম অর্থ। দেখেন সুন্দর কিন্তু সেন্টেন্সগুলো। এখন দেখি কিভাবে ইট দিয়ে বাক্য শুরু হয়। দেয়ার দিয়ে শিখলাম, এখন আমরা দেখব ইট দিয়ে কিভাবে বাক্য শুরু হয়। ইট ইজ আওয়ার ডিউটি টু লাভ আওয়ার কান্ট্রি। দেখেন ইট ইজ আওয়ার ডিউটি, আমাদের দায়িত্ব। কী দায়িত্ব? আমাদের দায়িত্ব হচ্ছে, ডিউটিটা কি? টু লাভ আওয়ার কান্ট্রি। আমরা কিন্তু ইট দিয়ে বাক্য শুরু করতে পারলাম। ইট ইজ অ্যাবসার্ড, অ্যাবসার্ডটা কি? অযৌক্তিকটা কি? টু বিলিভ ইন ঘোস্ট, ভূতে বিশ্বাস করা। ইট ইজ নো ইউজ ওরিং অ্যাবাউট ইউর পাস্ট। ইট ইজ নো ইউজ, কোনটি নো ইউজ? ওরিং অ্যাবাউট পাস্ট, অতীত নিয়ে ভাবা। তারাই সংঘর্ষের জন্য দায়ী। ইট ইজ দে হু ওয়ার রেসপন্সিবল ফর দ্য ক্ল্যাশ। এটা কিন্তু আমরা ইট দিয়ে বাক্য তৈরি করতে পারছি। ইট যখন সাবজেক্ট অফ এ ক্লজ, মানে ক্লজের সাবজেক্ট হিসেবে কীভাবে ইট আসে। আই নো হোয়াট ইট টেক্স। দেখেন ইট কিন্তু হোয়াট ইট টেক্স, ইট কিন্তু একটা ক্লজ। কোন ক্লজটার? আই নো, এটা কিন্তু বাক্য শেষ হয়ে যেতে পারতো। হোয়াট ইট টেক্স, দেখেন হোয়াট ইট টেক্স টোটালটার এটা কি? ইট কিন্তু চলে আসছে একটা ক্লজের মাঝখানে। দেখেন হোয়াট ইট টেক্স টু বি সাকসেসফুল। দ্য লঙ্গার উই ওয়েট হেয়ার, আমরা যত এখানে অপেক্ষা করব, দ্য ডার্কার ইট উইল বিকাম। দেখেন দ্য ডার্কার উইল বিকাম হলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হতো না, এখানে ইট নিয়ে আসতে হয়েছে। কিন্তু এটা হচ্ছে একটা ক্লজের সাবজেক্ট হিসেবেও কিন্তু ইট নিয়ে আসতে হয় অনেক সময়। সেন্টেন্স স্টার্টিং উইথ নেগেটিভ টোন। দেখেন নেগেটিভ টোন যেগুলো, মানে মূলত নেগেটিভ একটা সেন্স থাকবে। নেগেটিভ ওই সেন্সটা যদি সরাসরি ইংরেজিটা আগে আসে, সেক্ষেত্রে পরেই কিন্তু সাবজেক্ট ভার্ব চলে আসবে, তারপরে ভার্বের পরে আসবে সাবজেক্ট। ইন মাই 10 days দ্যাট আই স্টেড দেয়ার, নট ওয়ান্স ডিড আই ফিল দ্যাট আই ওয়াজ অ্যান আউটসাইডার। দেখেন নট ওয়ান্স, নট ওয়ান্স কিন্তু নেগেটিভ টোন একটা, তাহলে ডিড, এখানে ডিডটা কিন্তু আগে চলে আসছে। আই ফিল দ্যাট আই ওয়াজ অ্যান আউটসাইডার। নো সুনার, একটা নেগেটিভ টোন কিন্তু নো সুনার। ওয়াজ দ্য স্টোরি, দ্য নো সুনার ওয়াজ দ্য স্টোরি টোল্ড দেন আই পুট আপ মাই হ্যান্ড। নিদার, এটা নেগেটিভ টোন। নিদার উইল শি, দেখেন হ্যাভ হার ডিনার, নর শি গো টু বেড। নো সুনার, আমরা জানি যে নো সুনার পরে হ্যাড হয়। এটা হ্যাড কেন আসে? আসলে নেগেটিভ টোন থাকাতে আগে, যেহেতু বাংলার ক্ষেত্রে যেরকম আমরা জোর দিচ্ছি যে নেগেটিভ বিষয়টাকে, সেটাই কিন্তু ইংরেজিতে সেভাবে আসছে। দেখেন যেই মাত্র না তিনি ঘরে প্রবেশ করলেন, যেই মাত্র না, তো নো সুনার হ্যাড হি এন্টার দ্য রুম, এভাবে কিন্তু করতে হবে। কেবল বুকাই নয়, সে জেদিও। দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু নয় বুকাটাকেই বেশি কিন্তু জোর দিচ্ছি, নেগেটিভ টোনটাকে। নট অনলি ইজ হি ফুলিশ, দেখেন নট অনলি হি ইজ ফুলিশ দিলে কিন্তু হতো, কিন্তু এখানে আপনার যেহেতু নেগেটিভ টোনটা দিলেন, এই জন্য কিন্তু ইজটা আগে নিয়ে আসলে বাক্যটা সুন্দর হয়। নট অনলি ইজ হি ফুলিশ বলে দিলাম। দেখেন কখনো প্রতারিত হয়নি সে, এখানে কিন্তু কখনো টাকার উপর জোর দিচ্ছি বেশি, যেন নেভার ওয়াজ হি ডিসিভড, এভাবে কিন্তু করতে হচ্ছে। নট ইভেন আ সিঙ্গেল নোভেল হ্যাজ হি রেড থরলি, একটি উপন্যাস পুরোপুরি পড়েনি সে। দেখেন পড়েনি যে, এটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছি বেশি। নট ইভেন আ সিঙ্গেল নোভেল, এভাবে কিন্তু আমরা নেগেটিভ টোন থাকলে পরেই ভার্ব এনে তারপরে সাবজেক্ট দিয়ে তারপর বাক্য শেষ করছি। নেভার অ্যাগেইন উইল দিস পলিটিশিয়ান টক অ্যাবাউট রিলিজিয়ান, আর কখনো ধর্ম নিয়ে কথা বলবেন না এই রাজনীতিক। ভেরি সেলডম নেগেটিভ, এই জন্য এখানে কিন্তু ক্যান চলে আসছে। ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড টু মাই অ্যাটেনশন লাইক টাইটানিক। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা নেগেটিভ টোন দিয়ে বাক্য গঠন করতে পারছি। আর নেগেটিভ টোনের ক্ষেত্রে আমরা জানি নেগেটিভ যে ইংরেজি যে শব্দগুলো, যেরকম নো সুনার, নট অনলি, নেভার, নট ইভেন, ভেরি সেলডম বা সেলডম, নেভার, এই ধরনের নেগেটিভ টোনযুক্ত যে শব্দগুলো, সেগুলো দিয়ে তারপরে ভার্ব দিয়ে তারপরে সাবজেক্ট দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারছি। তো আজকের মতো এই পর্যন্তই শেষ হলো আমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ সবচেয়ে বিরক্তিকর অধ্যায় সম্ভবত। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ধন্যবাদ সবাইকে।